Hello everybody, welcome to Learn Physics. আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, সেকেন্ড লেকচার। এখানে প্রবলেম আইকিউ রিলেশন যেটা আগের দিন আলোচনা হয়েছে তার উপর প্রবলেম ডিসকাশন হবে। ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন পেয়েছি আমরা গত ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে, তার উপর প্রবলেমস হবে। রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখব, রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা দেখব, আর রেজিস্ট্যান্স বার করার কিছু অঙ্ক করবো, সবশেষে কিছু গ্রাফ আলোচনা করবো। আমাদের ফার্স্ট প্রবলেম আইকিউ রিলেশনের উপর আমরা ফার্স্ট শুরু করছি। প্রথম প্রবলেমটাতে চার্জ কিউ এর সঙ্গে টাইমের একটা রিলেশন দেওয়া আছে, কিউ ইকুয়াল টু 7t² + 3t + 4। এখান থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ডে প্রবাহ কত জানতে চেয়েছে, আর সেকেন্ড পার্টে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রবাহ কত জানতে চাওয়া হয়েছে, কারেন্ট কত জানতে চাওয়া হয়েছে। তো এখন 3 সেকেন্ডে প্রবাহ বার করতে গেলে আর 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রবাহ বার করতে গেলে কি করে সলভ করতে হবে সেটা আমরা দেখব। তো কিউটি রিলেশনটা কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এরকম, কিউ ইকুয়াল টু 7t² + 3t + 4। তো t ইকুয়ালস টু 3 সেকেন্ডে, মানে পার্টিকুলার 3 সেকেন্ডে প্রবাহটা কত, 3 সেকেন্ডের ওই মুহূর্তটায় কত প্রবাহ সেটা জিজ্ঞেস করেছে। তো এটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ভ্যালু এক্সপ্রেশনটা হবে I ইকুয়ালস টু dq dt, যেখানে q এর রিলেশন দেওয়া রয়েছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 14t + 3। এবার t এর ভ্যালু 3 যদি হয়, যখন t ইকুয়াল টু 3 তখন কারেন্টটা কত আসছে, I is equal to 14 into 3 plus 3, that means 45 ampere। তো এই যে কারেন্টটা বেরোলো ডিফারেন্সিয়েট করে dq dt রিলেশন ব্যবহার করে এই কারেন্টটাকে আমরা তাৎক্ষণিক প্রবাহ বলছি। সেকেন্ড পার্টে বলছে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রবাহ হবে। এটা কি করে বলবো, এক্ষেত্রে আমরা I is equal to delta q by delta t রিলেশনটা ব্যবহার করছি, যেখানে ডেল্টা কিউ হলো 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে টোটাল কতটা চার্জ গেছে সেইটার পরিমাণ, আর ডেল্টা টিটা হচ্ছে সময়, 2 থেকে 4 সেকেন্ড মানে 2 সেকেন্ড মাঝখানে টাইম ইন্টারভাল। তো ডেল্টা কিউ মানে হচ্ছে কিউ at t equals to 4 minus q at t equals to 2। 2 সেকেন্ডে কতটা কারেন্ট চার্জ গেছে আর 4 সেকেন্ডের মাথায় কতটা আধান প্রবাহিত হয়েছে, দুটো ডিফারেন্স, ডিভাইডেড বাই 4 minus 2। তো এবার t এর জায়গায় 4 বসালে এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করছি, q এর এক্সপ্রেশন দেওয়া রয়েছে উইথ রেসপেক্ট টু t, সেখানে t এর জায়গায় 4 বসাবো, তাহলে আসবে 7 into 4 square plus 3 into 4 plus 4 minus 7 into 2 square plus 3 into 2 plus 4। এখন এই যে এক্সপ্রেশন দুটো লিখলাম, t এর ভ্যালু 4 হলে, t এর ভ্যালু 2 হলে q কত, ডিভাইডেড বাই 2। এই ক্যালকুলেশনটা টোটাল করলে, হিসাব করলে 45 আসবে। তাহলে দু রকম কারেন্ট বেরোলো, প্রথম কারেন্টটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাৎক্ষণিক প্রবাহ ইনস্ট্যান্টেনিয়াস, আর পরেরটা হলো অ্যাভারেজ, গড় প্রবাহ। সো অ্যাভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, দু রকম কারেন্টের এক্সপ্রেশন থেকে দুটো পার্টের অঙ্ক আলাদা করে হলো। আচ্ছা, সেকেন্ড অঙ্কটাতে কারেন্ট I এর সঙ্গে t এর একটা রিলেশন দেওয়া হয়েছে। কি রিলেশন দিয়েছে, I ইকুয়াল টু 4t² + 3। জিজ্ঞেস করেছে t ইকুয়াল টু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কতটা আধান প্রবাহিত হবে। তো এই অঙ্কটা আমরা পড়ার সময় ওয়ান্স अगेन I ইকুয়ালস টু dq dt রিলেশনটা ব্যবহার করছি। তো dq dt সবাই জানি প্রবাহ মাত্রা, কারেন্ট I। এখন এই আইটা গিভেন, I এর এক্সপ্রেশন বলেছে 4t² + 3, বার করতে হবে প্রবাহিত আধান কত, দ্যাট মিন্স কিউটা বার করতে হচ্ছে, কিউটা ক্যালকুলেট করতে হচ্ছে। তো টাইম লিমিট দেওয়া আছে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, তাহলে ডিটিটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিলে dq ইকুয়ালস টু এসে যাচ্ছে 4t² + 3 dt। এবার যদি এটাকে আমি ইন্টিগ্রেট করে দিই, integration dq equal to integration 4t² + 3 dt। এখানে টাইমের ভ্যালু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, সুতরাং টাইমের লিমিট 2 থেকে 3, আর কতটা চার্জ গেছে, শুরুতে ছিল 0, শেষ পর্যন্ত চার্জের পরিমাণটা q হয়েছে, 0 to q ইন্টিগ্রেট করছি।
2 সেকেন্ডটা আমার স্টার্টিং টাইমে চার্জ ছিল 0, 3 সেকেন্ড পরে গিয়ে চার্জের পরিমাণ দাঁড়িয়েছে কিউ। তো এটা ইন্টিগ্রেটটা করলে এটা রেজাল্ট আসবে বাঁদিকে কিউব, ডান দিকে 4t কিউব বাই 3 প্লাস 3t, তারপরে লিমিট বসাবো 2 to 3, অর্থাৎ লিমিট বসানোর পর রেজাল্ট আসবে 80.66 কুলম্ব। তাহলে কিউ এর ভ্যালু বেরিয়ে গেল লিমিট বসানোর পর 80.66 কুলম্ব। তো আই কিউ রিলেশনের উপর দুটোই হতে পারে, আইদার কিউ এর সঙ্গে টি এর রিলেশন দিল, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে আই বার করলাম, অথবা আই ভার্সেস ডিকিউ ডিটি রিলেশন ব্যবহার করে আই টি সম্পর্ক থেকে কিউ বার করলাম, অর্থাৎ কিউ দিলেও আই বার করলাম। আই এর সঙ্গে টি এর গ্রাফ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। গ্রাফ থেকে আমাদের টোটাল চার্জ কতটা ফ্লো করছে সেটা জানতে হবে। কোয়েশ্চেনটা দেখো, ক্যালকুলেট চার্জ ফ্লো ইন 5 সেকেন্ড। কোয়েশ্চেনটা আমি ইংলিশে লিখলাম। এখন 5 সেকেন্ডে টোটাল কতটা চার্জ নেয়। তো নর্মালি একটা লেখচিত্র থেকে, ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারের গ্রাফ আছে, তোমরা ক্লাস 11 গ্রাফ শিখেছো। তো লেখচিত্র থেকে কি জানতে পারি? একটা লেখচিত্র থেকে দুটো জিনিস জানতে হতে পারে, আইদার তার স্লোপ জানতে হতে পারে অথবা এরিয়া জানতে হতে পারে, ক্ষেত্র। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, মনে করবে নিশ্চয়ই তোমাদের, যেমন ধরো ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, ক্লাস 11 একদম প্রথম দিকে কাইনেমেটিক্স চ্যাপ্টারে ছিল। সেখানে আমরা দেখেছি যে গ্রাফ বিভিন্ন রকম হতে পারে, কার্ভ লাইন হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড নানা রকম হতে পারে। তো একটা গ্রাফের স্লোপ থেকে, স্লোপ কথার মানে হচ্ছে ট্যান থিটা বার করার জন্যে ডিভিডিটি করতে হতে পারে। এই স্লোপ থেকে আমরা কিছু একটা জানতে পারি। স্লোপটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। যেমন এখানে ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে ডিভিডিটি অ্যাক্সিলারেশন দিয়ে থাকে, স্লোপ থেকে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এরিয়া, গ্রাফের এরিয়া থেকে অনেক সময় ভাইটাল ইনফরমেশন পাওয়া যায়। যেমন এরকম একটা ভিটি গ্রাফ দিয়ে বললো এর এরিয়া থেকে কি জানা যেতে পারে। তো এরিয়া থেকে কি জানা যায় এটা জানতে গেলে সবসময় গ্রাফের অ্যাক্সিস দুটোকে মাল্টিপ্লাই করে দেখতে হয়। যেমন ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটির সঙ্গে টাইমকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট পাই। সো এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। তাহলে একটা গ্রাফের এরিয়া থেকে কি পাওয়া যায় সেটা জানতে গেলে অ্যাক্সিস দুটোকে মাল্টিপ্লাই করে দেখতে হয় আদৌ সেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করছে কিনা। আর স্লোপ থেকে কি পাওয়া যায় জানতে গেলে ওয়াই অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিস দিয়ে ডিভাইড করে দেখতে হয়, ভেলোসিটি বাই টাইম, সেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দিচ্ছে কিনা। তো এখন কোয়েশ্চেনে যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা হচ্ছে আই ভার্সেস টি, কারেন্ট ভার্সেস টাইম। কারেন্ট ভার্সেস টাইম গ্রাফের থেকেও আমরা দুটো জিনিস বার করার চেষ্টা করব। একটা হচ্ছে যে স্লোপ থেকে কিছু পাওয়া যায় কিনা খোঁজ করে দেখব, আর একটা হচ্ছে এরিয়া। এখন স্লোপ থেকে কিছু পাওয়া যায় কিনা এটা কি করে বুঝবো? এটা বোঝার জন্যে স্লোপ থেকে পাওয়া যায় কিনা বুঝতে গেলে কি করতে হয়, ওয়াই অ্যাক্সিসের যে জিনিসটা রয়েছে আর এক্স অ্যাক্সিসের যে জিনিসটা রয়েছে এদেরকে ডিভাইড করে দেবো, আই বাই টি। কারেন্ট ডিভাইডেড বাই টাইম কিছু নেই, কারেন্ট ডিভাইডেড বাই টাইম। সুতরাং কারেন্ট বাই টাইম যখন কিছু পাওয়া যাচ্ছে না তাহলে স্লোপের ব্যাপারে আমরা ইন্টারেস্টেড নই। রইল বাকি এরিয়া। এরিয়া থেকে কিছু পাবো কি না কি করে বুঝবো? দুটো অ্যাক্সিসকে গুণ করে দেবো, আই ইন্টু টি। আই ইন্টু টি, ইন্টারেস্টিং পার্ট। আই মানে হচ্ছে কিউ বাই টি ইন্টু টি, টি টি ক্যান্সেল আউট হয়ে গেল, কিউ পড়ে থাকলো। তাহলে এরিয়া থেকে আমরা চার্জ কিউ পেতে পারি। সুতরাং এরিয়াটা আমাদের কিউ দিচ্ছে বা চার্জ দিচ্ছে, সুতরাং এরিয়াটাই আমরা ক্যালকুলেট করবো। এই গ্রাফটা দেখো, চার্জটাই বার করতে দেওয়া হয়েছে। তাহলে এরিয়া বার করে ফেলবো, এরিয়া বার করলেই চার্জ ফ্লোটা জানা যাবে। চার্জ ফ্লো ইন 5 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে টোটাল কতটা চার্জ ফ্লো করেছে সেটাই এরিয়া থেকে পাওয়া যায়। এরিয়া ইকুয়াল টু চার্জ ফ্লো। তার মানে এরিয়াটা হলো প্রথম অংশটা একটা ট্রায়াঙ্গেল, তারপর একটা রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, প্লাস রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা বেস, ট্রায়াঙ্গেলের বেস 2, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 5 - 2 3, হাইট তো 2, তাহলে 3 × 2। তো কত আসছে
8 কুলম্ব এসে গেল, 8 কুলম্ব এসে গেল। তাহলে চার্জ ফ্লোনের অ্যামাউন্টটা হচ্ছে 8 কুলম্ব। আচ্ছা আচ্ছা, এবারে আমাদেরকে কিউ ভার্সেস টি গ্রাফ দেওয়া রয়েছে। কিউ ভার্সেস টি গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি, কিউ ভার্সেস টি গ্রাফটা কার্ভ লাইন, গ্রাফের মধ্যে দুটো পয়েন্টে, গ্রাফের দুটো পয়েন্ট, একটা পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্টে, বা কিউ না দিয়ে আর নাম দিলাম, পি এবং আর পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো দেওয়া রয়েছে 2, 1, 4, 3। ধরে নিচ্ছি কিউটা কুলম্ব ইউনিটে, টাইমটা সেকেন্ড ইউনিটে আছে। এখন এখানে জিজ্ঞেস করুন যে 2 সেকেন্ডের মাথায় কারেন্ট কত, ক্যালকুলেট কারেন্ট when t equals to 2 সেকেন্ড, আর 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে কারেন্ট কত। সে আবার একই কনসেপ্ট, আজকে আমরা অ্যাভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট শিখেছি, সেই কনসেপ্টে এখানে আরেকবার দরকার হচ্ছে। t equals to 2 সেকেন্ড কথার মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট 2 সেকেন্ডের মুহূর্তে প্রবাহ কত, আর 2 থেকে 4 এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ কত কারেন্ট আছে। তো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বার করা, কারেন্ট কি করে বার করে, ফার্স্ট অফ অল গ্রাফ থেকে কারেন্টটা বার করব কি করে। কিউ ভার্সেস টি গ্রাফের, চার্জ ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে স্লোপ গিভস কারেন্ট ডিকিউ ডিটি। এবার যদি আমি পার্টিকুলার কোনো একটা পয়েন্টের জন্য বার করি, স্লোপ টেনে, স্পর্শক টেনে, ট্যানজেন্ট টেনে স্লোপ বার করি, সেটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আসবে। আর যদি দুটো পয়েন্টকে বেস করে করি তাহলে সেটা অ্যাভারেজ কারেন্ট আসবে। তো অ্যাভারেজ কারেন্ট দুটো এখানে বার করতে দেওয়া আছে। তো প্রথম গ্রাফ থেকে, গ্রাফের ফার্স্ট পার্ট থেকে দেখো, আমি এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করে নিই তাহলে মোটামুটি বুঝতেই পারছি যে এই পয়েন্টের কোঅর্ডিনেটস 2 এবং 1। তো এখানে একটা ট্যানজেন্ট যদি আমি ড্র করি এই পয়েন্টটাকে নিয়ে, তাহলে তো 2 সেকেন্ডের মাথায় ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বার করতে গেলে 2 সেকেন্ডের জন্য যে পয়েন্ট পি, সেখানে ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্টটা আমি ড্র করতে গিয়ে দেখলাম যে ট্যানজেন্টটা সেন্টার দিয়ে যাচ্ছে, ও দিয়ে যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা এবং তার এগেইনস্ট স্লোপটা আসবে ফার্স্ট পার্টের ক্ষেত্রে t equals to 2 সেকেন্ড হলে প্রবাহ I টা হবে dq dt। dq dt means slope, slope এর ক্ষেত্রে tan theta, tan theta মানে perpendicular by base, perpendicular টা 1, base টা 2, that means half, 0.5। এখন এই স্লোপটা, এখানে একটা কোশ্চেন আরাইজ করতে পারে যে স্লোপটা সেন্টার দিয়ে যাবে, এটা কি করে বোঝা গেল। এটা আমি জাস্ট ডায়াগ্রাম থেকে ড্র করলাম। যদি সেন্টার দিয়ে না যায়, না যেতে পারে সেন্টার, যদি 4 সেকেন্ডের মাথায় কারেন্ট বার করতে বলবে, সেক্ষেত্রে যদি স্লোপ টানতে হতো, তাহলে স্লোপটা টানলে এরকম কোনো জায়গায় এসে মিট করতো। এই অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে বার করতে গেলে হাইট না হয় 3, কিন্তু বেসটা কত সেটা আমি বলতে পারতাম না। যখন বেস বলতে গেলে এই অ্যাঙ্গেলটা ডাইরেক্ট বলে দিতে হতো, অথবা এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বলতে হতো। তার মানে এখানেও স্লোপের ক্ষেত্রে স্লোপটা অরিজিন দিয়ে যাচ্ছে বলে 2 সেকেন্ডের মাথায় কারেন্টটা আমি ডিরেক্টলি বার করে ফেলতে পারলাম, কিন্তু স্লোপ যদি অরিজিন দিয়ে না যেত, সেক্ষেত্রে এই অ্যাক্সিসের উপর, এক্স অ্যাক্সিসের উপর, এক্ষেত্রে টাইম অ্যাক্সিসের উপর স্লোপটা কোথায় এসে মিট করতো সেটা কিন্তু বলতে হতো। তো এনিওয়ে, তাহলে স্লোপ থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট পেয়ে গেলাম। এবার নেক্সট পার্টে চলে যাব, t equals to 2 থেকে 4 এই সময়ের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে। তো 2 থেকে 4 এই দুটোকে কানেক্ট করে নিলে এখানে একটা ট্রায়াঙ্গেল উঠে আসছে, যে ট্রায়াঙ্গেলটার নাম দিলাম PR, এই পয়েন্টটা S। এখন এখানে PS বাহুটা, PS সাইডটার লেন্থ হচ্ছে 4 - 2, দ্যাট মিন্স 2, আর SR সাইডটা লেন্থ হচ্ছে 3 - 1, দ্যাট মিন্স 2। তাহলে এই পোরশন থেকে আমি যদি স্লোপ বার করি, সেটা অ্যাভারেজ কারেন্ট আসবে। সো t equals to 2 থেকে t equals to 4 সেকেন্ডের মধ্যে গড় প্রবাহ, অ্যাভারেজ কারেন্ট, গড় প্রবাহ I অ্যাভারেজ ইকুয়াল টু আসবে ডেল্টা কিউ বাই ডেল্টা টি। দ্যাট মিন্স এক্ষেত্রেও সেটা স্লোপ, কিন্তু স্লোপটা এই পয়েন্টগুলোকে নিয়ে তৈরি করতে হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র করে, সেক্ষেত্রে বেসটা হবে 2/2, 1 অ্যাম্পিয়ার। তো তাহলে কিউটি রিলেশন থেকে আমরা দুটো অঙ্ক দেখলাম, একটা আইটি রিলেশন গ্রাফ আর একটা কিউটি রিলেশন, এবং দেখতে পেলাম
কিউটি গ্রাফের স্লোপ থেকে কারেন্ট পাওয়া যায়। এবারে প্রবলেমটা এবার ড্রিফট ভেলোসিটি অনুপ্রবাহ বেগের উপর কয়েকটা অঙ্ক দেবে। অনুপ্রবাহ বেগ বার করার জন্য যে সূত্রগুলো আগে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে দুটো ফর্মুলা দিয়ে অনুপ্রবাহ বেগের ব্যাপারটা আলোচনা হয়েছিল। একটা হচ্ছে I equals to NEAVD এবং আরেকটা হলো VD equals to EE by M into tau, যেখানে টাউটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ইটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, এমটা মাস। এবার কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে সেটা ডিপেন্ড করছে কি কি দিয়েছে তার উপর। যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। তো এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে 7.85 10 to the power minus 7 মিটার স্কয়ার। নাম্বার ডেনসিটি n টা দেওয়া আছে 8.5 10 to the power 28 পার মিটার কিউব। কারেন্ট I দেওয়া আছে 1.4 অ্যাম্পিয়ার। আর ইলেকট্রনের চার্জের ভ্যালু 1.6 10 to the power minus 19 কুলম্ব। তো আমাদের সহজে জানাই আছে VD টা বার করতে হবে। তো ডিরেক্টলি যদি এক্সপ্রেশনে বসিয়ে দিই, সেকেন্ডের সমীকরণটা যদি ব্যবহার করি, ফার্স্ট সমীকরণটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি VD মানে অনুপ্রবাহ বেগ ক্যালকুলেট করতে পারছি। তো VD টা কত আসছে? VD টা আসছে ফার্স্ট ইকুয়েশন থেকে I ডিভাইডেড বাই NEA। এবার I এর ভ্যালু এখান থেকে বসাবো 1.4, n টা হলো 8.5 10 to the power 28, E টা হলো 1.6 10 to the power minus 19 এবং ক্যাপিটাল A মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে 7.85 into 10 to the power minus 7। এই টোটাল ক্যালকুলেশনটা করলে রেজাল্ট আসবে 1.3 10 to the power minus 4 মিটার পার সেকেন্ড। এটা ড্রিফট ভেলোসিটি রেজাল্ট এলো কপার ওয়্যারের ক্ষেত্রে। তো এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক যেখানে শুধু ক্যালকুলেশন ছাড়া আর খুব একটা কিছু নেই। আচ্ছা, ড্রিফট ভেলোসিটির উপর সেকেন্ড প্রবলেমটা, এটা এনসিইআরটি এর একটা প্রবলেম, এনসিইআরটি বইয়ের একটা অঙ্ক। এই অঙ্কটাতে একটা নতুনত্ব আছে কি, এখানে ডিরেক্টলি এনটা দেওয়া নেই। কোয়েশ্চেনটা পড়ো এটা। কোয়েশ্চেনটাতে বলছে একটি কপার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত 10 to the power minus 7 মিটার স্কয়ার, কারেন্ট বলে দিয়েছে তার মধ্যে 1.5। একটি অণু থেকে একটি পরিবাহী ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন পার অ্যাটম থেকে একটা করে পাওয়া যায়। এক্ষেত্রে তার মানে যতগুলো অণু রয়েছে ঠিক ততগুলো ইলেকট্রন কন্ডাকশন ইলেকট্রন হবে। এবং কপারের ঘনত্ব বলা হয়েছে 9000 কেজি পার মিটার কিউব, অ্যাটমিক ওয়েট 63.5 ইউ বলা হয়েছে। VD টা ক্যালকুলেট করতে হবে। তো কি করে দেবো? 1 সেকেন্ড। VD এর ফর্মুলা হচ্ছে, যেহেতু কারেন্ট দেওয়া আছে, কারেন্ট দেওয়া রয়েছে, তাহলে আমরা I equals to NEAVD এই এক্সপ্রেশনটা ব্যবহার করব। কোন এক্সপ্রেশনটা ব্যবহার করব সেটা গিভেন ডেটার উপর ডিপেন্ড করে। এখন এই এক্সপ্রেশনটা ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় কি কি দেওয়া রয়েছে। এরিয়া অফ ক্রস সেকশন 10 to the power minus 7 মিটার স্কয়ার গিভেন। আচ্ছা, ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 10 to the power minus 19 কুলম্ব। আর কারেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার। এবার যেটা দেওয়া নেই সেটা হচ্ছে VD, সেটা আমাদের বার করতে হবে, সেটাই অঙ্ক। আর যেটা দেওয়া নেই নাম্বার ডেনসিটি, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা কত, একক আয়তন পার ইউনিট ভলিউম ইলেকট্রনের সংখ্যাটা কত। তারপর এইটা আমাদের এনটা প্রথম বার করার দিকে কনসেন্ট্রেট করব। লক্ষ্য করো অ্যাটমিক মাস দেওয়া রয়েছে 63.5। তো অ্যাটমিক মাস যদি 63.5 হয় তাহলে মোল কনসেপ্ট সবারই আছে, মোলের ধারণা সবার আছে। তো আমরা বলতে পারি যে 63.5 গ্রাম কপার অণুতে, কপারে বা 63.5 গ্রাম কপার নিলে অণু সংখ্যা, নাম্বার অফ মলিকিউলস, অণু সংখ্যাটা হবে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10 to the power 23 এর সমান। তাহলে এত গ্রামের মধ্যে 63.5 গ্রামের মধ্যে এতগুলো অণু আছে। আমরা কি বার করতে চাই? নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, মানে অণুর সংখ্যা প্রতি 1 মিটার কিউব আয়তনে। তো যদি এটা কি করে বার করা যেতে পারে? এটা বার করার রাস্তা হচ্ছে, যদি ভি আয়তনে x সংখ্যক অণু থাকে, ভি আয়তনে x সংখ্যক অণু থাকে, তাহলে এক আয়তনে কত থাকবে? x/v, অর্থাৎ ভলিউমকে
ভলিউম আর এক্সটা বার করে ডিভাইড করতে হবে। তো আমরা বার পেয়ে গেছি যে 63.5 গ্রামের মধ্যে এতগুলো অণু আছে, প্রত্যেকটা অণু থেকে একটা করে ইলেকট্রন আসবে, তার মানে এতগুলো ইলেকট্রন আছে। এবার বার করতে হবে 63.5 গ্রাম কপারের আয়তনটা কত, ভলিউমটা কত। এই ভলিউমটা যদি বার করতে পারি, অণু সংখ্যা এক্স তো জেনেই গেছি, এক্সকে ভি দিয়ে ডিভাইড করে দিলেই এন বেরিয়ে আসছে। তো আয়তন কি করে বার করবো? কোয়েশ্চেন বলা আছে 1 মিটার কিউব কপারের ভর 9000 কেজি, তার মানে 9000 গ্রামে নিয়ে গেলে ইন্টু 10⁻³ গ্রাম কপারের আয়তন ভলিউম 1 মিটার কিউব। তাহলে 63.5 গ্রাম কপারের আয়তন কত? 63.5 গ্রাম কপারের আয়তনটাই তোমরা জানতে চাইছি। তো সেটা কি করে আসবে? সিম্পল ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। 9000 ইন্টু 10⁻³ আয়তন এত, একের কত, 63.5 এর কত। তো সেটা এরকম কিছু একটা হবে, 63.5। এই যে জিনিসটা বেরোলো এটা হচ্ছে আয়তন। এবার আমরা জানতে চাইছি এন। এন কোথেকে আসবে? ইলেকট্রনের সংখ্যা 6.022 10⁻23 divided by volume. Volume means 6.022 10⁻23 divided by এই জিনিসটা 63.5 into 9000 into 10⁻3। এই ক্যালকুলেশনের রেজাল্টটা আসছে 8.81 10⁻28 পার মিটার কিউব। ব্যাস, তাহলে এনটা বেরিয়ে গেছে। এন যেহেতু বেরিয়ে গেছে, সুতরাং আমাদের এবার আই বার করতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে আই এর এক্সপ্রেশনটা কোথা থেকে আসবে? তাহলে লেখা যায়, আচ্ছা বাঁদিকের ইনফরমেশনগুলো মুছে দিলাম। এবার আই এর এক্সপ্রেশনটা আমরা লিখবো, এখানে করে দিচ্ছি আই ইকুয়ালস টু NeAVD। তাহলে সেখান থেকে VD-টা আসবে I ডিভাইডেড বাই NeA। আইটা হচ্ছে 1.5, N 8.81 10⁻28, E electronic charge 1.6 10⁻⁻90, A area of cross section 10⁻⁻7। আচ্ছা, এই ক্যালকুলেশনের রেজাল্টটা এসে গেল 1.06 10⁻⁻3, 1.06 10⁻⁻3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ড্রিফট ভেলোসিটির উপর দুটো অঙ্ক দেখলাম, দুটোতেই I ইকুয়ালস টু NeAVD ফর্মুলাটা ইউজ হয়ে অঙ্ক দুটো সলভ হলো। আচ্ছা, এরপর আমরা চলে যাব নেক্সট পার্টে। আমাদের এবারে আমাদের বিষয়টা আসছে রোধ। নেক্সট টপিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স অলরেডি প্রথম ভিডিওতে রেজিস্ট্যান্স সম্পর্কে দেখেছি আমরা, যে রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন R ইকুয়ালস টু ML বাই NE স্কোয়ার টাউ ইন্টু A। টার্মগুলোর মানে অলরেডি আমরা জানি, এমটা মাস অফ ইলেকট্রন, এলটা লেন্থ অফ কন্ডাক্টর, এটা এরিয়া অফ ক্রস সেকশন, n নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, একক আয়তন ইলেকট্রন সংখ্যা, ইটা চার্জ, আর টাউটা রিল্যাক্সেশন টাইম, স্লথনকাল বাংলায়। এবং এল বাই এটাকে বাদ দিলে বাকি অংশটা হচ্ছে রোধাঙ্ক M/NE স্কোয়ার ইন্টু টাউ। এই জিনিসটাকে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলা যায়। এখন রেজিস্টিভিটি, রোধাঙ্ক বা রো, এই দুটো এক্সপ্রেশনের মধ্যেই এন টাউ এই দুটো ফ্যাক্টর রয়েছে। এনটা কি? নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, আর টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। তো উষ্ণতা যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, তাহলে দেখতেই পাচ্ছি যে এনটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে এনটা কনস্ট্যান্ট, এনের ভ্যালুটা খুব সামান্য চেঞ্জ হয়, যেটা নেগলিজিবল। আর টাউ রিল্যাক্সেশন টাইম, দুটো পরপর সংঘর্ষের মাঝখানে যে সময়, যদি তাপমাত্রা বাড়ে সেক্ষেত্রে ইলেকট্রনগুলোর থার্মাল ভেলোসিটি বেড়ে যাবে, প্রচণ্ড বেগে তারা দৌড়দৌড়ি করবে, ফলে নিজেদের মধ্যে কলিশন রেট অনেক বাড়বে, তাড়াতাড়ি ধাক্কাধাক্কি হবে, এই রিল্যাক্সেশন টাইম সেক্ষেত্রে কমবে।
তো উষ্ণতা বাড়লে ইফ টেম্পারেচার ইনক্রিজেস টাউ রিল্যাক্সেশন টাইম কমে যায়, তার ফলে টাউ যদি কমে রেজিস্টিভিটি রোটাও বাড়ে, রোধ আরও বাড়ে, দুটোরই পরিবর্তন হয়, দুটোই বৃদ্ধি পায়। তো তাহলে উষ্ণতার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধের মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ফ্যাক্টরটাকে আমরা এবার আলাদা করে দেখব। তো কী হারে বাড়ছে রোধ সে ব্যাপারটা জানার জন্যে তো উষ্ণতার বৃদ্ধির ক্ষেত্রে টপিকটা হলো উষ্ণতা সাথে রোধের সম্পর্ক। এখন উষ্ণতা বাড়লে রোধ তো বাড়বে, কিন্তু কী হারে বাড়বে? যদি পার্টিকুলার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটাকে রেফারেন্স টেম্পারেচার বলা যায়, তাপমাত্রায় রোধ কোনো একটা রেজিস্ট্যান্স, কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে রোধ যদি R0 ধরে নেওয়া হয়, R0 ধরে নেওয়া হয়, তাহলে উষ্ণতা বাড়লে রোধের মান বাড়বে। এবার ধরা যাক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, টেম্পারেচার ইনক্রিজটা হলো ডিটি, টেম্পারেচার ইনক্রিজ হলো ডিটি, তাহলে রোধ বাড়বে। রোধের বৃদ্ধি কত হবে? রোধের বৃদ্ধি এক্ষেত্রে দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। রোধের বৃদ্ধি ডিআর সেক্ষেত্রে দুটো বিষয়ের উপর নির্ভর করবে। কি কি? ডিআর উষ্ণতার সঙ্গে প্রপোর্শনাল হবে, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তাহলে উষ্ণতার সঙ্গে প্রপোর্শনাল। আর ডিআর এই রেফারেন্স টেম্পারেচারের যে রেজিস্ট্যান্স R0 তার সঙ্গে প্রপোর্শনাল হবে। অর্থাৎ শুরুতে যে রোধ ছিল, শুরুতে যদি রোধ 10 ওহম থাকে, তাহলে যে হারে রোধ বাড়বে, শুরুতে যদি রোধ 100 ওহম থাকে তার থেকে বেশি হারে রোধ বাড়বে। তো এই দুটো ফ্যাক্টরকে একসাথে কম্বাইন করে দিলে আমরা লিখতে পারি ডিআর প্রপোর্শনাল টু R0 ডিটি। প্রপোর্শনাল সিম্বল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা আলফা নাম দিলাম, R0 ডিটি। তো এবার এই আলফাটাকে কি বলা হচ্ছে? আলফাটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। এই যে রিলেশনটা পেলাম, রিলেশনটাকে একটু ভালো করে লক্ষ্য করো। এখান থেকে আমি ইচ্ছে করলে লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 1/r dr dt, 1/r dr dt, সরি r নয়, r0। এই রিলেশনটা ক্লাস 11-এ তোমরা যখন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ পড়েছিলে, তখন যে ধরনের সম্পর্ক পড়েছিলে একই রকমের সম্পর্ক। রোধের উষ্ণতা গুণাঙ্কের সঙ্গে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কেরও প্রচুর মিল রয়েছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র আমরা কি দেখেছিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লেন্থ এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, আলফার ফর্মুলা দেখেছিলাম LT1 minus LT2 minus LT1 by LT1 into T2 minus T1, যেটাকে ক্যালকুলাস দিয়ে লিখলে 1/L dL dt লেখা যায়। লক্ষ্য করো এই জিনিসটাই এখানেও হয়েছে, তাহলে রিলেশনটা একই রকম। এই আলফাটা ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোফিশিয়েন্ট অফ লেন্থ এক্সপানশন, যখন সলিডের এক্সপানশন পড়া হয়েছিল। তো আপাতত আমি এই রিলেশনটা মুছে দিলাম এখান থেকে। এবার এই যে রিলেশনটা পেলাম, এবার তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি R0 ভ্যালু থেকে শুরু করে রোধের মান বাড়তে বাড়তে হয়তো R হলো, সেক্ষেত্রে ফাইনাল রেজিস্ট্যান্স কত হবে জেনে যাব। তো ধরে নেওয়া যাক যে তাপমাত্রা T0 থেকে স্টার্ট হয়েছে, T0 থেকে T1 হলো, আর রোধ কত? যখন তাপমাত্রা T0 ছিল, যাকে আমরা রেফারেন্স টেম্পারেচার বলেছি, সেই রোধ তখন রোধটা ছিল R0। রোধ তাহলে R0 থেকে এবার তাপমাত্রা যখন T1 হয়ে গেল, রোধ বেড়ে গেল, R1 হলো। তাপমাত্রা T0 থেকে T1 হলো, রোধের মান R0 থেকে R1 হলো। তাহলে এই রিলেশনটাকে ইন্টিগ্রেট করে দিলে, এই সম্পর্কটাকে ইন্টিগ্রেট করে দিলে, ইন্টিগ্রেশন R0 to R dr equal to integration alpha R0 dt টেম্পারেচার T1 to T2।
T2। ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসছে? ইন্টিগ্রেশনের রেজাল্ট চলে এলো, আমি ডান দিকটা মুছে দিচ্ছি। ইন্টিগ্রেশনের রেজাল্ট এসে গেল r equal to r naught into 1 plus alpha t2 minus t0 বা t2 minus t1 সরি, ইন্টিগ্রেশন লিমিট লোয়ার লিমিটে t0 হবে, উষ্ণতা t0 থেকে t1 হয়েছে, আর আপার লিমিটটা t1 হবে। তাহলে এখানেও আমি t1 মাইনাস t0 করে দিলাম। তো এইটা হলো রোধের মোটামুটি লিনিয়ার রিলেশন। রোধের মান উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে। রিগোরাস ক্যালকুলেশন করলে দেখা যায় যে অ্যাকচুয়াল রিলেশনটাতে আর একটা টার্ম থাকে। অ্যাকচুয়াল রিলেশনটাতে এই রোধের মান আর নট ইন্টু 1 প্লাস আলফা t1 মাইনাস টি নট প্লাস বিটা প্লাস আর একটা টার্ম থাকে বিটা t1 মাইনাস টি নট স্কোয়ার, এরকম একটা টার্ম থাকবে। এখন এই সেকেন্ড টার্মের এই যে কোফিশিয়েন্ট বিটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে, পরিবাহী পদার্থ যাদেরকে নিয়ে আমরা মূলত ইন্টারেস্টেড, কপার, নিকেল ইত্যাদি, পরিবাহীর ক্ষেত্রে এই বিটা নগণ্য, নেগলিজিবল। সেই জন্যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে বিটা যেহেতু নগণ্য, তাই এই রিলেশনটাকে আমরা r0 ইন্টু 1 প্লাস আলফা t1 মাইনাস টি নট দিয়ে আপাতত কাজ চালাবো। তাহলে এই গেল রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন। উষ্ণতার সঙ্গে রোধ কী হারে বাড়ছে মনে রাখতে হবে। r0টা হচ্ছে ইনিশিয়াল রোধ। ইনিশিয়াল রোধ যে কোনো তাপমাত্রায় নিলে হবে না, ইনিশিয়াল রোধটা নিতে হবে আইদার 0 ডিগ্রি আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে রেফারেন্স টেম্পারেচার। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এই 0 বা ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াসটাকেই T0 দিয়ে ডিনোট করা হচ্ছে। এটাকে বলছি আমরা রেফারেন্স টেম্পারেচার। এবং R0 যে রেজিস্ট্যান্স, R0 রেজিস্ট্যান্সটা ওই রেফারেন্স টেম্পারেচারের রেজিস্ট্যান্স, সেইখান থেকেই রিলেশনটা এস্টাবলিশ হলো। তো R0টা তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স বসাতে হবে। তো এই গেল উষ্ণতার সাথে রোধের সম্পর্ক। ব্যাপারটাকে গ্রাফিক্যালি দেখলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটাকে গ্রাফিক্যালি দেখলে আমরা বলতে পারি যে উষ্ণতার সাথে রোধ যেহেতু বাড়ছে, তাহলে গ্রাফ দিয়ে লিখলে সম্পর্কটা কেমন হবে? গ্রাফ দিয়ে দেখালে গ্রাফটা হবে, যেহেতু রোধ উষ্ণতার সাথে বাড়বে, টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স বাড়বে, তাই গ্রাফটা এরকম কিছু একটা হবে, ওপর দিকে উঠবে, ক্রমশ ইনক্রিজ করবে, বাড়বে। যদি এটা কপার বা এই ধরনের কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে হয় তাহলে এটা। এবার এর মধ্যে এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। আলফার ভ্যালুর উপর ব্যাপারটা ডিপেন্ড করে। নর্মালি কপারের ক্ষেত্রে এই আলফার ভ্যালুটা 0.004 পার ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ ফর কপার এই আলফার ভ্যালুটা হবে 0.004 পার ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি আমরা ম্যাঙ্গানিন নিই, ম্যাঙ্গানিন, সেক্ষেত্রে এই আলফার ভ্যালুটা ফর ম্যাঙ্গানিন আলফার ভ্যালুটা হবে 0.00001 পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে আলফার ভ্যালুটা খুব ছোট ইন কেস অফ ম্যাঙ্গানিন। এবার এটাকে যদি আমরা গ্রাফ দিয়ে দেখাই, তাহলে ম্যাঙ্গানিনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যেহেতু খুব কমই বাড়ছে, আলফার ভ্যালুটা খুব কম, তাহলে আমরা বলতে পারি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে রেজিস্ট্যান্স। সিমিলার গ্রাফ, একই ধরনের গ্রাফ রেজিস্ট্যান্সের জন্য যেমন হলো, এটা রেজিস্টিভিটির জন্যও একই ধরনের গ্রাফ চলবে। অর্থাৎ আর অথবা রো দুটোর ক্ষেত্রেই সেম গ্রাফ দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাচ্ছে। তো এই গেল রেজিস্ট্যান্সের সঙ্গে আমাদের টেম্পারেচারের রিলেশন। এবার এর উপরে আমরা কয়েকটা প্রবলেম চেক করব। আচ্ছা, এই প্রবলেমটাতে একটা কপার কয়েলের রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে 20 ওহম আর 80 ডিগ্রি সেলসিয়াসে 26.4 ওহম। উষ্ণতা গুণাঙ্ক কত সেটা জানতে চাওয়া হয়েছে, তার মানে আলফা ক্যালকুলেট করতে বলা হয়েছে। একদম সিম্পল প্রবলেম, কিছুই নেই। তো আমরা আর
টির ফর্মুলা পেয়ে গেছি আমরা, রেজিস্ট্যান্সের যে এক্সপ্রেশনটা এক্ষুনি প্রমাণ করলাম সেটা ছিল R1 = R0 × 1 + আলফা T1 - T0। T0টা রেফারেন্স টেম্পারেচার, T1টা যে টেম্পারেচারে রেজিস্ট্যান্স চাওয়া হচ্ছে। তো এখানে 20 ওহম রোধ পাওয়া যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে T0-র ভ্যালুটা আমরা এখানে রেফারেন্স টেম্পারেচারের ভ্যালুটা নেব। T0-র ভ্যালুটা এক্ষেত্রে হয়ে যাবে 0 আর T1-এর ভ্যালুটা এক্ষেত্রে হয়ে যাবে 80 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ T0টা এক্ষেত্রে 0 আর T1টা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। আর 0-র ভ্যালুটা বলা আছে 20 ওহম আর 1-এর ভ্যালুটা হচ্ছে 26.4 আলফাটা কত সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্যাটস ইট, কোয়াইট ইজি। এবার এখানে বসিয়ে দিলে 26.4 = 20 × 1 + আলফা 80 - 0। সলভ করলে 26.4 / 20 = 1 + 80 আলফা। তাহলে আলফার ভ্যালুটা এসে যাচ্ছে 26.4 / 20 - 1 / 80। এইটা ক্যালকুলেট করলে আলফার রেজাল্ট, তো রেজিস্ট্যান্সের ভ্যালুটা এক্ষেত্রে ক্যালকুলেট করে আলফার ভ্যালুটা ক্যালকুলেট করে এলো 4 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস। তো এই গেল আলফার একটা প্রবলেম করে দেখলাম রোধের উষ্ণতা গুণাঙ্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, এবার অন্যান্য ফ্যাক্টরস কি আছে, রোধ আর কিসের উপর নির্ভর করে সেটা দেখা যাক। রোধ আর জিনিসটা নির্ভর করছে, আমরা মূল সমীকরণটা আরেকবার ফিরে আসছি, রেজিস্ট্যান্স R = mL/ne² tau × A। এটা হচ্ছে মূল সমীকরণ। এখন এখানে এমটা তো কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন, তাহলে এর উপরেও নির্ভর করছে না মাস অফ ইলেকট্রন। ইটা ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন, সেটাও ফিক্সড। টাউ এর ব্যাপারটা অলরেডি আমরা দেখেছি যে রিল্যাক্সেশন টাইম উষ্ণতার উপর নির্ভর করছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, উষ্ণতার উপর নির্ভরশীল। সুতরাং উষ্ণতার ফ্যাক্টরটা টাউ এর জন্য আসছে, আমরা সেটা অলরেডি ডিল করে ফেলেছি, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে সেটা দেখেছি। রইল বাকি NLA। এনটা নাম্বার ডেন্সিটি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। এনটা ডিপেন্ড করে মেটেরিয়ালটা কিসের তার উপর, কপার হলে একরকম হবে, আয়রন হলে একরকম হবে, অ্যালুমিনিয়াম হলে একরকম হবে। তাহলে এনটা ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর, উপাদানের উপর এন ডিপেন্ড করছে। এলটা হচ্ছে লেন্থ আমি ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারি, কমাতে পারি, লেন্থটাকে চেঞ্জ করা যেতে পারে। আর এরিয়া অফ ক্রস সেকশন, সরু তার নেব এরিয়া অফ ক্রস সেকশন কম হবে, মোটা তার নেব এরিয়া অফ ক্রস সেকশন বেশি হবে। সুতরাং এরিয়া অফ ক্রস সেকশনটাকেও চেঞ্জ করা যায়। তাহলে 4টে ফ্যাক্টরের উপর রোধ নির্ভর করছে। একটা হচ্ছে উষ্ণতার জন্য রিল্যাক্সেশন টাইম পাল্টায়, তাহলে রোধের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা অলরেডি দেখা হয়ে গেছে। উষ্ণতার বিষয়টা আমরা আলোচনা করলাম। তাহলে বাকি থাকলো আর 3টে বিষয়, মেটেরিয়াল, উপাদান, লেন্থ, এরিয়া অফ ক্রস সেকশন। এখন এন যদি মেটেরিয়াল আলাদা হয় তাহলে এন তো আলাদা হয়েই যাবে, সেক্ষেত্রে রোধাঙ্ক রো পাল্টে যাবে, কারণ রো এর এক্সপ্রেশনটা হলো m/ne² × টাউ। মেটেরিয়াল আলাদা হলে এন পাল্টে যাবে, রোধাঙ্ক পাল্টাবে, রোধও পাল্টাবে। তো রোধাঙ্কের এই সমীকরণটা এখানে যদি বসিয়ে দিই, রোধের ইকুয়েশনটা একটু ছোট হয়ে যায়, ρL/A। তোমরা অলরেডি দেখেছো এই সমীকরণ, নিচু ক্লাসে আলোচনাও হয়েছে। তাহলে উপাদানের ওপর রো নির্ভর করছে। রইল বাকি এল আর এ। এল যদি উষ্ণতার এবং উপাদানের বিষয়টা বাদ দিই, তাহলে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের কথা যদি আমরা ভাবি, তাহলে তার লেন্থ যদি এল হয়, এরিয়া অফ ক্রস সেকশন এ হয়, লেন্থ বাড়লে রোধ বাড়ে, এরিয়া অফ ক্রস সেকশন বাড়লে রোধ কমে। একটার ক্ষেত্রে প্রপোর্শনাল সমানুপাতিক, আরেকটার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে রোধের বিষয় আর কি এসে গেল, আদার ফ্যাক্টরস কি এসে গেল, আদার ফ্যাক্টরস এলো মেটেরিয়াল, লেন্থ দৈর্ঘ্য, আর এলো
এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন, এই তিনটে ফ্যাক্টরের উপর। লেন্থের বেলায় কি বলতে পারি, আর প্রপোর্শনাল টু এল, লেন্থের সঙ্গে সমানুপাতিক। এরিয়া অফ ক্রস সেকশনের বেলায় কি বলতে পারি, আর প্রপোর্শনাল টু 1/a। এই গেল আমাদের রোধের বিষয়। তাহলে চারটে ফ্যাক্টরের উপর রোধ নির্ভর করছে। এখন যদি লেন্থ আর এরিয়া অফ ক্রস সেকশন এই দুটো জিনিসকে আমি মাল্টিপ্লাই করি, কন্ডাক্টরের ছবি অলরেডি আঁকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লেন্থ আর এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাই করলে জিনিসটা ভলিউমে পরিণত হয়। এল ইন্টু এ হচ্ছে ভলিউম। তো যদি ভলিউমটা কনস্ট্যান্ট রাখি একটা তারের, মনে করো এই পেনটা হচ্ছে একটা কন্ডাক্টরের একটা অংশ ধরে নিচ্ছি আপাতত। এবার এর একটা ফিক্সড লেন্থ আছে, এর এরিয়া অফ ক্রস সেকশনটাও ফিক্সড। যদি লেন্থটাকে টেনে বাড়িয়ে দিই এরিয়া অফ ক্রস সেকশনটা সেক্ষেত্রে কমে যাবে, কারণ ভলিউমটা ফিক্সড। তাহলে ভলিউম যদি ফিক্সড হয় সেক্ষেত্রে এল বাড়লে এ কমে যায়। তো সেই ফ্যাক্টরটা একটু স্টাডি করা যাক, লেন্থ এবং এরিয়া কিভাবে পাল্টায়। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর রোধের নির্ভরশীলতা। তো এই হচ্ছে কন্ডাক্টর, যার একটা পার্টিকুলার এরিয়া অফ ক্রস সেকশন আছে, প্রস্থচ্ছেদ আছে, পাশাপাশি একটা লেন্থও ফিক্সড আছে। তো তাহলে এর আয়তন, এর ভলিউম আয়তন হবে এল ইন্টু এ। এবার যদি আমি এর ভলিউমটাকে ফিক্সড রেখে এর লেন্থটাকে বাড়িয়ে দিই, কতটা বাড়িয়ে দিলাম, n টাইমস করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, 3 গুণ করে দিলাম, 4 গুণ করে দিলাম, এক কথায় n গুণ করে দিলাম, তাহলে এর এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হয়ে যাবে, এ ড্যাশ হয়ে গেল মনে করা যাক। এবার আয়তনটা যদি ধ্রুবক থাকে, আয়তন যদি স্থির থাকে, অর্থাৎ আয়তন আগে ছিল এল ইন্টু এ, এখনও আয়তন এল ইন্টু এ যা ছিল তাই, সেক্ষেত্রে আমি এরিয়া অফ ক্রস সেকশন কত হবে বলতে পারবো। কীভাবে পারবো, এখনকার ছবিতে আয়তন কত হবে, সেকেন্ড ডায়াগ্রাম থেকে এ ড্যাশ ইন্টু এনএল, এটা প্রেজেন্ট সিচুয়েশনের ভলিউম, এখনকার ভলিউম, ইকুয়াল টু আগের ভলিউম এল ইন্টু এ। ভলিউম স্থির, দুপাশ থেকে এল কেটে যাচ্ছে, এ ড্যাশটা এসে গেল এ বাই এন, এ ড্যাশটা এ বাই এন, অর্থাৎ লেন্থ যত গুণ বাড়ছে, লেন্থের যত গুণ চেঞ্জ হচ্ছে, দ্বিগুণ, 3 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, এরিয়া অফ ক্রস সেকশন তত ভাগ হয়ে যাচ্ছে। লেন্থ যদি ডাবল হয় এরিয়া অফ ক্রস সেকশন হাফ হবে, লেন্থ 3 গুণ হলে এরিয়া অফ ক্রস সেকশন 1/3 টাইমস হয়ে যাবে। তো তাহলে রোধ কি পরিবর্তন হবে দেখব। এবার আগে রোধ, প্রথম ছবি থেকে রোধ কত ছিল, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন রোধটা কত, এখন রোধ হলো আর ড্যাশ ইকুয়াল টু রো নতুন লেন্থ এন এল বাই নতুন এরিয়া অফ ক্রস সেকশন এ বাই এন। এন ওপরে উঠে মাল্টিপ্লাই হয়ে গেল এন স্কোয়ার রো এল বাই এ, রো এল বাই এ আগের রেজিস্ট্যান্স, তাহলে এন স্কোয়ার ইন্টু আর। সুতরাং রেজিস্ট্যান্স এন স্কোয়ার টাইমস হয়ে যাচ্ছে। রোধ যত গুণ হবে, দৈর্ঘ্য যত গুণ হবে, রোধ তার স্কোয়ার টাইমস হয়ে যাবে। এই হলো একটা শর্টকাট ফর্মুলা। এটা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগে। কোয়েশ্চেনে যদি বলে দেয় যে আয়তনটাকে স্থির রেখে দৈর্ঘ্য 3 গুণ করা হলো, 4 গুণ করা হলো, তাহলে আমরা রোধের পরিমাণ জেনে যাচ্ছি। 3 গুণ হলে স্কোয়ার টাইমস 9 গুণ হয়ে যাবে, 4 গুণ হলে স্কোয়ার টাইমস 16 গুণ হয়ে যাবে। এই ডায়াগ্রাম থেকে আরেকটা জিনিস লক্ষ্য করার, এই যে লেন্থ এল, কোনটাকে লেন্থ বলবো, যে বরাবর কারেন্ট যাবে, ইলেকট্রনস যে বরাবর ফ্লো করছে, যে লেন্থ বরাবর যাচ্ছে, অ্যালং দ্য লেন্থ, অ্যালং দ্য সাইড, সেইটাকে আমরা লেন্থ বলবো। আর এরিয়া অফ ক্রস সেকশন বলতে যে এলাকাটার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে। তো এর ওপর একটা প্রবলেম ট্রাই করা যাক, লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন কীভাবে ডিটারমাইন করতে হয় সেইটা আমরা দেখব। তো এবারে প্রবলেমটা হলো, প্রবলেম অন রেজিস্ট্যান্সেস। ধরা যাক যে এরকম একটা স্কোয়ার শেপ, এরিয়া অফ ক্রস সেকশনটা স্কোয়ার শেপ, এরকম একটা কন্ডাক্টর নেওয়া হলো, যার লেন্থটা এল,
এই দিককার ডেপথটা হলো সে এক্স, কারেন্ট এ পাশ দিয়ে ঢুকছে, এর মধ্যে দিয়ে ফ্লো করছে, ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই সারফেসটার নাম দিচ্ছি সারফেস 1, পিছনের সারফেসটা 2। তো এখন এটা একটা স্কোয়ার, অর্থাৎ এর লেন্থ সাইড, প্রত্যেকটা সাইড সেম, এটা এল, এটা এল। তো এই ডায়াগ্রামে 1 বলা হলো এই প্রথম সারফেসটাকে, 1টা আমি এখানে লিখে দিলাম, আর 2 বলা হলো ঠিক এর অপোজিট, অর্থাৎ পিছনের সারফেসটাকে, এটা 2। এখন যদি ক্যালকুলেট করতে বলা হয় যে ক্যালকুলেট রেজিস্ট্যান্স বিটুইন 1 and 2, মানে R12 ক্যালকুলেট করতে বলা হলো, তখন কি করে করব? R12 এর রেজিস্টিভিটি বলা আছে, মেটালের রেজিস্টিভিটি রো ধরে নিতে পারো। এবার R12 কি করে ক্যালকুলেট করব? রো ইন্টু লেন্থ, যে লেন্থ বরাবর কারেন্ট গেল, এই ডায়াগ্রামে সেই লেন্থের জায়গায় বসবে এক্স বাই এরিয়া এ, রো এল বাই এ, ফর্মুলাটা মনে করে নাও, রো এল বাই এ। রো তো রেজিস্টিভিটি, রোধাঙ্ক, সেটা তো বলাই আছে। এলটা হচ্ছে লেন্থ, কোন লেন্থ? যে বরাবর কারেন্ট যাচ্ছে তার জায়গায় এক্স। এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে প্রস্থচ্ছেদটা স্কোয়ার নিয়েছি, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় এল স্কোয়ার বসে গেল। তো এই গেল রেজিস্ট্যান্স। এবার যদি বলা হয় যে এই সেম ডায়াগ্রামে কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে, সামনের সারফেসটাকে আমি 3 নম্বর সারফেস বললাম, আর উল্টো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওপাশ দিয়ে বেরোচ্ছে, উল্টো দিকে সারফেস দিয়ে, ওটাকেই আমি 4 নম্বর বললাম। 3 নম্বরটা ফ্রন্ট ফেস, 4 নম্বরটা ব্যাক ফেস। তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কি করে ক্যালকুলেট করব? বিটুইন 1 and 2 অ্যান্ড R34, 3 আর 4 নম্বর সারফেসের মধ্যে রেজিস্ট্যান্স। 3 আর 4 সারফেসটা বোঝা গেল। 3 আর 4 সারফেসটা হচ্ছে, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আমি যদি নিই, ধর এরকম একটা জিনিস আমি নিচ্ছি। প্রথম প্রবলেমটাতে কারেন্ট এই সারফেস দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছিল, এই সারফেস দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে, ফলে লেন্থ নিয়েছিলাম এক্সকে, এরিয়া অফ ক্রস সেকশন নেওয়া হয়েছিল এইটাকে, যদিও এটা স্কোয়ার নয়, আমি বোঝানোর জন্য এই মোবাইলের এই কভারটাকে ব্যবহার করলাম। এবারে কারেন্ট এই পাশ দিয়ে ঢুকবে, এই ফ্রন্ট ফেস দিয়ে ঢুকবে, আর এই পিছনের এই ফেসটা দিয়ে বেরোচ্ছে, এই ফেস দিয়ে ঢুকছে, এই ফেস দিয়ে বেরোচ্ছে। তাহলে এখন আমাকে লেন্থ কোনটা নিতে হবে? যে বরাবর কারেন্ট যাচ্ছে সেই লেন্থটা নিতে হবে, অর্থাৎ এই সাইডের লেন্থটা হবে এখন এল। আর এরিয়া কোনটা নেব? ফ্রন্ট ফেসের যে এরিয়া সেইটা ক্যালকুলেট করে এর জায়গায় বসবে। তো তাহলে এই ক্যালকুলেশনটা কেমন হচ্ছে? এই ক্যালকুলেশনটা হয়ে গেল R34টা তাহলে হবে রো ইন্টু ওই লেন্থটা কত, যেহেতু এটা স্কোয়ার সাইড, লেন্থটা এল, বাই এরিয়া ফ্রন্ট ফেসের এরিয়া, ফ্রন্ট ফেসটা রেক্ট্যাঙ্গুলার, যার দৈর্ঘ্য এক্স, প্রস্থ এল, এক্স ইন্টু এল, এল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রো বাই এক্স, এরকম একটা ফর্মুলা চলে আসছে। তাহলে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন কীভাবে নিতে হয় দেখলাম। এখন সমস্যা হবে যদি রেজিস্ট্যান্সটা এখানে যে ডায়াগ্রামটা নিয়েছি তাতে লেন্থ সব জায়গায় সমান, এরিয়া অফ ক্রস সেকশন সব জায়গায় সমান, ফলে কোনো অসুবিধে হয়নি। কিন্তু যদি রোধের শেপটা একটু অন্য ধরনের হয়, তখন আমরা কি করে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব সেইটা একটু দেখব এবার। আচ্ছা, এবারের অঙ্কটাতে রেজিস্ট্যান্সটা এইরকম দেখতে। এই প্রবলেমটা তোমাদের টেক্সট বইতেও করা আছে, আমি অবশ্য করাচ্ছি সেন গেজের বই থেকে। সেন গেজের বইতে এই প্রবলেমটা কনসেপ্ট এক্সারসাইজ মানে দেওয়া রয়েছে, কনসেপ্ট এক্সারসাইজে কারেন্ট ইলেকট্রিসিটির পার্টে। তো এখানে রেজিস্ট্যান্সটা এরকম চোঙের মতন দেখতে, কিন্তু চোঙটার সামনের সারফেসের রেডিয়াসটা ছোট, পেছনের সারফেসের রেডিয়াসটা বড়, অর্থাৎ এই এরিয়াটা কম, পিছনের এরিয়াটা বেশি। এই কন্ডাক্টরের এরিয়া অফ ক্রস সেকশন যেহেতু বাড়ছে, ফলে কন্ডাক্টরটা এরকম ডাইভার্জিং, সামনেটা কম, পেছনটা বড়, ডাইভার্জিং। এবার এর রেজিস্ট্যান্স আমরা বার করব কী করে?
এখন দেখো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশনটা সারাক্ষণ চেঞ্জ হচ্ছে। লেন্থটা না হয় এল, সে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এরিয়া অফ ক্রস সেকশনটা সারাক্ষণ চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি রো এল বাই এ ফর্মুলাটাকে ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে এ এর ভ্যালুটা কি বসাবো? এরিয়া অফ ক্রস সেকশন শুরুতে পাই এ স্কোয়ার, শেষে গিয়ে পাই বি স্কোয়ার, তাহলে সারাক্ষণ পাল্টে গেল। তাই ডিরেক্টলি আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারছি না। এক্ষেত্রে কি করব? এখানে মাঝখানে একটা এরিয়া নেব, মাঝখানে একটা ক্রস সেকশন নেব, যে ক্রস সেকশনটা ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স দূরে আছে, ক্রস সেকশনটা এক্স ডিস্টেন্স দূরে, এবং এর রেডিয়াসটা হচ্ছে এইটা ডটেড লাইন। রেডিয়াসটা এর থেকে একটু বেশি হবে, তো এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি এর থেকে সামান্য বেশি। কতটা বেশি? ডেল্টা আর পরিমাণ বেশি। অর্থাৎ এই সারফেসের এরিয়া অফ ক্রস সেকশনটা হলো এ প্লাস ডেল্টা আর। এখন এই এ প্লাস ডেল্টা আরটা বার করবো কী করে? তো আমি এই ডটেড লাইনটাকে সামনে এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করার পরে এখানে দুটো সমকোণী ত্রিভুজ চলে এলো। একটার বেস হচ্ছে এক্স, হাইট হচ্ছে ডেল্টা আর, আর একটার বেস হচ্ছে এল, আর হাইটটা হলো টোটাল হাইট বি মাইনাস এ, এইটা বি মাইনাস এ। তো তাহলে সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি সবার জানা আছে। এরকম দুটো ট্রায়াঙ্গেল পেলাম, একটার বেস এক্স, হাইট ডেল্টা আর, আর একটার বেস এল, হাইট বি মাইনাস এ। তো আমি সেক্ষেত্রে কী লিখতে পারি? ফর্মুলা কি? সিমিলার ট্রায়াঙ্গেলসের আমাদের জানা আছে, সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইডের রেশিওটা সেম হয়। তাহলে ডেল্টা আর বাই এক্স ইকুয়াল টু বি মাইনাস এ বাই এল। ফলে ডেল্টা আরটা হয়ে গেল এক্স ইন্টু বি মাইনাস এ বাই এল। তাহলে এই যে সারফেসটা আমি নিয়েছি এক্স ডিস্টেন্স দূরে, এর এরিয়া অফ ক্রস সেকশন এবার আমি বার করতে পারছি। এক্স দূরে যে অংশ নেওয়া হলো তার প্রস্থচ্ছেদ কত হবে? পাই ইন্টু রেডিয়াস। রেডিয়াসটা কত? ডেল্টা আরটা আমরা অলরেডি বার করে রেখেছি, এই হাইটটা এ, তাহলে এর রেডিয়াসটা হবে এ প্লাস ডেল্টা আর, অর্থাৎ পাই ইন্টু এ প্লাস ডেল্টা আর এর হোল স্কোয়ার। এটা হচ্ছে এর রেডিয়াস। ডেল্টা আর এর ভ্যালু আমাদের জানা আছে, তো সেটা একটু পরে বসাবো। এবারে এই সারফেসটার জন্যে তাহলে এইটুকু অংশের রোধ কত হচ্ছে সেটা ক্যালকুলেট করব, করে সেটাকে এইটুকু অংশের রোধ বার করব, করে সেটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনটা অফকোর্স লিমিট বসিয়ে। তাহলে এই ছোট অংশটার লেন্থটা আমার লাগবে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে গেলে। তো আমি ধরে নিচ্ছি ছোট অংশটার থিকনেস, ছোট্ট যে রেডিয়াসটা আমি নিলাম, কনসিডার করেছি, সরি, এর থিকনেসটা আমি ধরে নিচ্ছি dx। এই অংশের থিকনেসটা হচ্ছে dx। তাহলে এইটুকু অংশটার মানে পুরো রোধটা থেকে যে একটা স্লাইস কেটে নিয়েছি, একটা টুকরো কেটে নিয়েছি, টুকরোটার এরিয়া তো আমি পেয়ে গেছি, থিকনেসটা dx। থিকনেসটা এক্ষেত্রে লেন্থের কাজ করছে, এইটুকুর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে। তাহলে এইটুকু একটা ছোট অংশের জন্য রোধটা কত হবে? dr ইকুয়ালস টু রো ইন্টু লেন্থ dx বাই এরিয়া পাই ইন্টু এ প্লাস ডেল্টা আর এর হোল স্কোয়ার। ডেল্টা আর এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এক্স ইন্টু বি মাইনাস এ বাই এল তার হোল স্কোয়ার। এবার যদি পুরো তারের রোধটা বার করতে হয়, স্টার্টিং ফ্রম পি টু কিউ, পুরো তারের রোধটা বার করতে হয়, তাহলে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। একদম পি পয়েন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0, একদম কিউ পয়েন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু এল। সুতরাং 0 টু এল ইন্টিগ্রেট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটা 0 টু এল রো ডিএক্স বাই পাই ইন্টু এ প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এল হোল স্কোয়ারটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই,
এটা ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রে এই নিচের অংশটাকে আমি যদি কিছু একটা দিয়ে সাবস্টিটিউট করি জেড টেড কিছু একটা দিয়ে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই পাশটা মুছে এখানটা করে দেখাচ্ছি। এবারে ইন্টিগ্রেশনটা করার জন্য আমি ধরে নিচ্ছি যে a প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এল, এই পুরো জিনিসটা হচ্ছে পি। আচ্ছা, পি তো নাম দিতে ব্যবহার করা হয়েছে, ওয়াই ধরো, ওয়াই ধরলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে dx ইন্টু বি মাইনাস এ বাই এল ইকুয়াল টু dy হয়ে যাবে। সুতরাং dx এর জায়গায় এই জিনিসটাকে রিপ্লেস করব, আর লিমিটটা চেঞ্জ করতে হবে। x এর ভ্যালু 0 থেকে l পর্যন্ত চেঞ্জ হচ্ছে, তো x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালুটা হবে, x এর ভ্যালু 0 হলে করসপন্ডিং y এর ভ্যালুটা হবে a, আর x এর ভ্যালু যদি l হয় তাহলে করসপন্ডিং y এর ভ্যালুটা কত হয়ে যাবে, x এর ভ্যালু l হলে l ক্যান্সেল হয়ে গিয়ে a প্লাস বি মাইনাস এ, এটাও কেটে যাবে, b হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা কেমন হবে? দেয়ারফোর r ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো dx এর জায়গায় আমি লিখব l ইন্টু dy বাই বি মাইনাস এ ডিভাইডেড বাই পাই ইন্টু পুরো জিনিসটার হোল স্কোয়ার। এই পুরো জিনিসটাকে আমি y ধরেছি, পাই ইন্টু ওয়াই স্কোয়ার, আর লিমিটটা কি হবে 0 টু l, লিমিটটা হয়ে যাবে a টু b। তো এখানে অনেক কিছুই কনস্ট্যান্ট, প্রায় সব কিছুই কনস্ট্যান্ট, শুধু ওয়াই স্কোয়ার থাকবে আর dy থাকবে। ইন্টিগ্রেশনটা করাটা এখন খুব একটা সমস্যা কিছু হবে না। ইন্টিগ্রেশন করলে এর ফাইনাল রেজাল্ট যেটা আসবে, ইন্টিগ্রেশনের পর লিমিট টিমিট বসিয়ে সব কিছু করে এর ফাইনাল রেজাল্ট আসবে রো আর ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই বি মাইনাস এ, সরি পাই এ বি, রো ইন্টু এল বাই পাইটা থেকে যাবে পাই এ বি। বাকি স্টেপগুলো নিজেরা চেক করে নিতে পারবে। তো এই গেল আমাদের রেজিস্ট্যান্স বার করার ব্যাপার। তাহলে রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে দুটো এক্সাম্পল আলোচনা হলো, একটা ক্যালকুলাস ছাড়া নর্মাল যদি ইউনিফর্ম ক্রস সেকশন হয় তখন কি হবে, আর যদি ইউনিফর্ম ক্রস সেকশন না হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রমশ বাড়ছে কমছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে।